পা মুচকে যাওয়া মানে পায়ে ইনজিওর্ড হওয়া, আর আপনাদের কাছে এই ধরনের কেসগুলো এলে আপনারা কিভাবে এটার সাথে ডিল করেন? দুটো জিনিস ইঞ্জুরি হওয়ার কিন্তু চান্স থাকে, আইদার হাড়ে বা লিগামেন্টে। তো যদি হাড়ে ইঞ্জুরি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ব্যথাটা কমবেই না। লিগামেন্টাস ইঞ্জুরি কিন্তু আবার সাইলেন্ট কিলারের মতো, মানে ওটা কিছুটা ব্যথা দিল, কিছুদিন ব্যথা দিল, আবার একটু কমে গেল, আবার আপনি ফুল ফ্লেজেড কাজে ফেরত গেছেন, আবার পা ফুলে গেল, আবার পাটা ব্যথা হওয়া শুরু হলো। তো সেইটার ক্ষেত্রে সবার আগে আমাদের রাইস থেরাপি। কিছু একটা ভারী ওজন তুললাম, যেই হঠাৎ করে তুললাম আইদার ব্যাকে বা কাঁধে হঠাৎ করে চোট লাগে, তো এই মাসেল টিয়ারটা আরো বেশি প্রবলেম্যাটিক দ্যান ফ্রোজেন শোল্ডার। কেন? ওটা কিন্তু নিজের থেকে যদি কিছু নাও করা হয়, ফ্রোজেন শোল্ডার কিন্তু টাইমের সাথে সাথে নিজের থেকে ঠিক হতে পারে। আরেকটা সমস্যায় আসি, সেটা হচ্ছে যে হাঁটুর পরেই আমার মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে বেশিরভাগ লোককে যেখানে দেখেছি পা মুচকে যাওয়া, এটা প্লেয়ারদের ক্ষেত্রেও হয়, প্লেয়ারদের না মানে যারা প্লেয়ার নয় তাদের ক্ষেত্রেও হয়। এই মানে আমি খুব সহজ করেই বলছি যে এই যে ধরুন পা মুচকে যাওয়া মানে পায়ে ইনজিওর্ড হওয়া গোড়ালির কাছে, এর শুরুর দিকে কি কি করা উচিত, আর আপনাদের কাছে এই ধরনের কেসগুলো এলে আপনারা কিভাবে এটার সাথে ডিল করেন? তো একদম ভ্যালিড কোয়েশ্চেন, কারণ অনেকেরই আমাদের লাইফে পা মুচকেছেই এবং সেটা নিয়ে আমরা সবারই হয়েছে ভুগেছি। এখন একদম একদম একদম। তো পা মুচকানোটা অ্যাকচুয়ালি স্পোর্টস ইঞ্জুরিসের মধ্যে পড়ে অবশ্যই, কিন্তু এটা সবারই আর কি বিভিন্ন রকমভাবে হয়ে থাকে। তো জাস্ট যখনই আপনাদের অ্যাঙ্কেলটা টুইস্ট হলো, তো সবার আগে যেটা করতে হবে যে পাটা অবশ্যই আমাদের ফুলে যাবে, ব্যথা হবে, সেই দিনের জন্য আমাদের চলতে খুব কষ্ট হবে। তো সেইটার ক্ষেত্রে সবার আগে আমাদের রাইস থেরাপি মানে কি? রেস্ট, আইস, কম্প্রেশন অ্যান্ড এলিভেশন। মানে আমরা কিছুক্ষণ ওটাকে পাটাকে এখন রেস্টে রাখবো, ওই নিয়ে বেশিক্ষণ চলবো না। তো ওটার ইমোবিলাইজেশনের জন্য ওই ক্রেপ ব্যান্ডেজ বা কিছু বাড়িতে যেগুলো পাবো আমরা সেইগুলো দিয়ে ওটাকে ইমোবিলাইজ করে নেবো যতটা পারা যায়। আইস দেবো যতটা পারা যায়, ঠান্ডা সেঁক দেবো ওটাকে। কম্প্রেশন এগেন ক্রেপ ব্যান্ডেজ দিয়ে ইজিলি ওটা ট্রিট করা যাচ্ছে কম্প্রেশনের পার্টটা। এলিভেশনের জন্য জাস্ট সিম্পল আপনি পাটাকে বালিশের ওপর তুলে রাখুন, বা যদি আপনি বসে থাকছেন একটা টুলের ওপর পাটাকে এলিভেট করে রাখুন নিজের হার্ট লেভেলের উপর। মানে ব্লাড সার্কুলেশনটা কম হয় একদম। এই ব্লাড সার্কুলেশন এলিভেশনটা হলে লাভ কি হয়? তো ব্লাড সার্কুলেশনে সবার আগে বুঝতে হবে হার্ট থেকে দু ধরনের আমাদের সাপ্লাই যায়। একটা ধরুন আউটফ্লোয়িং লাইন, যেটা আর কি শরীরের নিচে অবধি, মানে একদম পায়ের নখ অবধি ব্লাডটা নিয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলি আর্টারি। যেটা ভেইন বা লিমফ্যাটিক্স, সেগুলো ওই সব বর্জ্য পদার্থগুলো অক্সিজেনেট হওয়ার পরে পায়ের একদম শেষ থেকে নিয়ে আসছে। তো এই ভেইনস বা লিমফ্যাটিক্স যেগুলো হয় সেইগুলো অ্যাকচুয়ালি ফোলার জন্য বেশি দেয়। তো ওদের পুরোটাই ডিপেন্ড করে ভেইনস বা লিমফ্যাটিক্সের ড্রেনেজটা কোন লেভেলে গ্র্যাভিটি অ্যাসিস্টেড আছে কি নেই তার উপর। যখনই আপনি গ্র্যাভিটি এলিমিনেট করছেন, অনেকের সার্জারির পরে বলবেন যে পা ঝুলিয়ে রাখি তো পা ফুলে যায়, অ্যাঙ্কেল টুইস্ট ইঞ্জুরি হয়েছে, ট্রিটমেন্ট সব হয়ে গেছে, কিন্তু এখনও পাটা ঝুলিয়ে রাখলে পা ফুলে যায়। তো এটা আপনার হচ্ছে জাস্ট বিকজ আপনার পায়ের ভেইনস বা লিমফ্যাটিক্স ঠিকঠাক কাজ হচ্ছে না, মাসেলস এখনও ঠিকঠাক টোনে পৌঁছায়নি। যখনই মাসেলস, মানে ধরুন এটা একটা পাম্পের মতো, মানে দূর থেকে টুলু পাম্প বা কিছু দিয়ে ফিল্ডে আর কি আমাদের জলটাকে পৌঁছে দিতে হবে। তো এই টাইপের পাম্পের কাজ করে কিন্তু কাফের মাসেলগুলো, পায়ের নিচের মাসেল, ফুট বা কাফের কাছাকাছি যে মাসেলগুলো আছে, ভেরিকোজ ভেন বা সামথিং। এক্স্যাক্টলি। তো যখন এই ভেনগুলো কাজ করে না, তখনই ওগুলো ফুলে গিয়ে ভালভের প্রবলেম হলে ভেরিকোজ ভেন্স হয়। যাদের ভেরিকোজ আছে তাদের তো আরো বেশি ফুলে যাওয়ার চান্স আছে, আর যাদের ভেরিকোজ নেইও তাদেরও পা ফুলে যাওয়ার চান্স আছে যতক্ষণ না পায়ের ওই মাসেলগুলো ঠিকঠাক কাজ করছে না, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এই টাইপের একটা আউটফ্লো হয়, সেই আউটফ্লোগুলো ঠিকঠাক ফেরেনি বা পায়ের সে আগের মতো কাজে এখনও ফেরত যেতে পারেনি, তাদের কিন্তু এই পা ফোলাটা থেকে যায়। তো অ্যাঙ্কেল টুইস্টের ব্যাপারটা এবার আসি। অ্যাঙ্কেল টুইস্ট হলে সবার আগে আপনারা রাইস থেরাপির দিকে গেলেন, পাটাকে মোবিলাইজ করে রেস্টে দিয়ে দেখলেন যে পাটা হয়তো সোয়েলিং বা 2-3 দিনের মধ্যে একটু কমে গেছে। এই কমে যাওয়ার পরে হঠাৎ করে আবার কাজে ফেরত যাওয়াটা কিন্তু ঠিক নয়। আপনাকে দেখতে হবে যে এই ব্যথা যে কমে গেছে এটা পারসিস্ট করছে কিনা, এবং বেটার হয় যদি পায়ে ফোলাটা
অনেকটা হয়ে আছে, সেই ক্ষেত্রে আপনি কাজে গেলেনই না, কদিন আরও রেস্ট নিলেন, বা আপনি ডক্টরের কাছে গিয়ে দেখালেন, সঙ্গে সঙ্গে এক্স রে করে দেখা হলো যে কোনো ফ্র্যাকচার বা কিছু আছে কিনা। যে কোনো অ্যাঙ্কেল স্প্রেন করার পরে দুটো জিনিস ইঞ্জুরি হওয়ার কিন্তু চান্স থাকে, আইদার হাড়ে বা লিগামেন্টে। তো যদি হাড়ে ইঞ্জুরি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ব্যথাটা কমবেই না, ব্যথা কিন্তু একটা পারসিস্টেন্ট, যখনই পাটা ওজনটা দেবেন আপনি শরীরের, ব্যথা হতে থাকবে। লিগামেন্টাস ইঞ্জুরি কিন্তু আবার সাইলেন্ট কিলারের মতো, মানে ওটা কিছুটা ব্যথা দিল, কিছুদিন ব্যথা দিল, আবার একটু কমে গেল, আবার আপনি ফুল ফ্লেজের কাজে ফেরত গেছেন, আবার পা ফুলে গেল, আবার পাটা ব্যথা হওয়া শুরু হলো। তো এখন যেটা রিসেন্ট গাইডলাইনে বলে সেটা হলো, যদি আমাদের কাছে অ্যাঙ্কেল স্প্রেন নিয়ে কোনো পেশেন্ট আসে, আমরা আগে দেখি যে সেটা এক্স রে করে কোনো ফ্র্যাকচার আছে কি না, সেটা রুল আউট করে নিই। তারপরে তাকে কিন্তু একটা ইমোবিলাইজেশন দেয়া হয়। যদি তার পা 7 দিনের মধ্যে ব্যথা কমেনি, 7 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল, ব্যথা কমছে না, পায়ে ফোলা রয়ে গেছে, তাহলে কিন্তু আপনাকে ডক্টর দেখাতেই হবে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু অ্যাঙ্কেল ওয়াকার বুট বা নিউম্যাটিক ওয়াকার বুট বা প্লাস্টার কাস্ট এই টাইপের কিছুরও দরকার পড়তে পারে। তো প্লাস্টার লাগিয়ে হয়তো পাটাকে অ্যারাউন্ড 2 সপ্তাহের কাছাকাছি আপনাকে কিন্তু রেস্ট দিতে হবে, যাতে সাপোর্টটা যাতে থাকলে ওই লিগামেন্টটা আবার নিজের জায়গায় হিল হয়ে যায়, বা আবার মানে ইনজুরিতে আবার রি-ইনজুরি না হয়। একটা সিম্পল ব্যাপার যে পাটা যখন আমরা রাখি, পাটা কিন্তু বেশিরভাগ সময় ওয়েটের জন্য পাটা নিচের দিকে আমাদের হয়ে যায়। জাস্ট ঘুমানোর সময় খেয়াল করুন, পাটা কিন্তু আমাদের নিচের দিকে থাকে, স্ট্রেট থাকে না। তো মোস্ট অফ দ্য লিগামেন্টস কি হয়, ওই স্ট্রেচ পজিশনেই হিলটা হয়। তো হিলও হলো, লিগামেন্টগুলো হয়তো নিজের থেকেই শরীর ওকে হিল করে ফেললো, কিন্তু স্ট্রেচ পজিশনে হিল হলো। সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটা পারসিস্টেন্ট রেকারেন্ট টুইস্টিং হওয়ার কিন্তু চান্স থেকে গেল। মানে আপনি কোনোদিন একটু উঁচু জুতো পরে চলতে গেলেন, বা একটা পট হোলসের মধ্যে পাটা পড়লো, আবার টুইস্ট হয়ে গেল। তো 3 বারের বা 2 বারের বেশি যাদের রেকারেন্ট টুইস্ট হয়, তাদের কিন্তু রেকারেন্ট টুইস্টিং ইঞ্জুরি বলি, সেগুলোকে আমরা আলাদাভাবেই ট্রিটমেন্ট করতে হয়। সেই ক্ষেত্রে এমআরআই করে দেখা উচিত যে লিগামেন্ট কোনটা কতটা ইনজুরি হয়েছে, এবং তার প্রপার ট্রিটমেন্টের দিকে আমাদের যেতে হয়। আমি কয়েকটা সিম্পল কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে, এক হচ্ছে এই যে ধরুন কোনো জায়গায় লেগে গেলে কালশিটা বলে, যেটাকে কালো হয়ে যায় জায়গাটাকে, এইটা কেন হয়? তো এটা প্রপার আমাদের যখন যে কোনো প্লেয়ার বা যা কারোরই অনেক সময়ই হয়ে থাকে, সবারই আর কি, আমরা দেখেছি অনেক সময় কালশিটে হয়ে গেল। কালশিটে হওয়ার কারণ হলো যে আমাদের স্কিনের নিচে সাবকিউটিনাস একটা ফ্যাটি লেয়ার আছে, মানে একটা ফ্যাটের লেয়ার থাকে যার মধ্যে কিন্তু ব্লাডটা অনেকটা জায়গা পায় জমার। তো যখনই কোনো ইনজুরি হয়, আমাদের একটা ওখানে ব্লিডিং হয়, আইদার ফ্রম ক্যাপিলারি মানে ছোট ছোট রক্তজালিকা থেকে, বা ভেন থেকে। ওখানের ওই ব্লাডটা কিন্তু অ্যাকুমুলেট হয়ে যাওয়ার পরে ওইখানেই স্টপ হয়ে যায়, মানে একটা লেভেল অব দি অ্যাকুমুলেশন হলো, জল জমতে পারলো বা ব্লাড জমতে পারলো, তারপরে ওখানেই ওটা থেমে যায়, আর ওটা স্কিনের উপর থেকে একটা নীলচে ভাব হিসাবে থেকে যায়। এই নীলচে ভাবটা নিয়ে একদম ভয় পাওয়ার কিছু নেই, কারণ ওখানে ব্লাড অলরেডি স্টপ হয়ে গেছে। তো ওই নীলচে ভাবটার ওপর যদি আপনি বরফ সেঁক দেন, ধীরে ধীরে করে ব্যথা বা সোয়েলিং যেটা আছে ওটা কমবে। বিভিন্ন ধরনের অয়েনমেন্ট আসে যেগুলো আমরা দিতে বলি, থ্রম্বোপপ বা এই জাতীয় অয়েনমেন্ট দিয়ে ওই নীলচে ভাবটা ধীরে ধীরে করে ওই ভেনাস কনজেশন বা ওই রক্তজালিকা যেটা কনজেস্ট হয়ে গেছে ওই জায়গাটায়, ওটা রক্তটা ধীরে ধীরে করে শরীরের মধ্যেই আবার অ্যাবজর্ব হয়ে যায়। তো কালশিটে নিয়ে একদমই টেনশন নেওয়ার কিছু নেই। টাইমের সাথে সাথে শুরুর দিকে অনেক সময় কালশিটে যখন পড়ে, কালারটা কিন্তু নেক্সট দিন আরও ডার্কার লাগে, আর মনে হয় বাবা এটা তো আরও বেড়ে গেল। তো ওটা কিন্তু যখনই আপনি রেস্ট দেবেন, আইস দেবেন, ওটা থ্রম্বোপপ বা এই জাতীয় জেল দেবেন, ওটা ধীরে ধীরে পাতলা হয়ে ওটা কিন্তু স্কিনের আবার আগের কালারে ফেরত চলে আসবে। সেকেন্ড, সেটা হচ্ছে যে আপনি মানে আমরা অনেক ক্ষেত্রে শুনি যে ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে, যে হাত আর উঠছে না। এই আমি দেখেছি যে বহু বাড়িতে মহিলাদেরও এই সমস্যাটা হয়, যারা হয়তো দূরদূরতা খেলাধুলা করেনও না। এই ফ্রোজেন শোল্ডার বিষয়টা কি, যে কারণে হাত উঠতে চায় না, এবং এটা থেকে মুক্তির উপায় কি? তো ফ্রোজেন শোল্ডার একটা খুবই রেলিভেন্ট টপিক এই জন্যে, কারণ ফ্রোজেন শোল্ডারের বেশিরভাগ সময় মিসডায়াগনোস হয়ে থাকে। ফ্রোজেন শোল্ডার তখনই আমরা বলবো যখন আপনার কাঁধ আপনি নিজে থেকেও তুলতে পারছেন না, এবং বাড়ির আপনার ওয়াইফ বা কেউ আপনার হাতটা যদি চেষ্টা করে, সে হয়তো তুলে দিল, তখন কিন্তু সেটা ফ্রোজেন শোল্ডার নয়। যদি ফ্রোজেন শোল্ডার হয় তাহলে কিন্তু কাঁধটা একটা পজিশনেই আটকে থাকবে,
তার মানে অ্যাক্টিভলিও তুলতে পারছেন না, প্যাসিভলি অন্য কেউ কিন্তু তুলতে ওটা পারবে না, তখনই ওটা ফ্রোজেন শোল্ডার হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি ফ্রোজেন শোল্ডার ট্রিটমেন্ট নিয়ে আমরা বলি, ফ্রোজেন শোল্ডারের থেকে অনেক অনেক বেশি কমন হয় কাঁধের মাসেল টিয়ার্স বা কাঁধের ইমপিঞ্জমেন্ট, এই টাইপের ট্রিটমেন্ট, এই টাইপের প্রবলেমগুলো। তো এরকম কিছু কিছু আমরা স্টাডি করেও দেখেছি যেগুলোতে যদি প্লেন 60 বছরের কাছাকাছি যে কোনো যারা পেশেন্টরা কাঁধের প্রবলেম নিয়ে আসেনি, তাদের যদি আমরা আল্ট্রাসাউন্ড করে বা এমআরআই করে যদি দেখি, তাদের কিন্তু কাঁধে মাসেল টিয়ারটা অলমোস্ট 50-60% কেসেসে অ্যাসিমটোমেটিক হয়ে আছে, তাদের মাসেল টিয়ার অলরেডি হয়েই আছে। তো মাসেল টিয়ারটা এতটা কমন, ইনজুরি রয়েছে, এক্স্যাক্টলি তাদের ইনজুরি হয়েছে, সেটা হয়তো তারা বিভিন্ন কারণে এই সাবান কাচতে গিয়ে বা রান্না করতে গিয়ে হয়। আচ্ছা, তো কিছু একটা ভারী ওজন তুললাম, বা ছেলে নিজের গ্র্যান্ড প্যারেন্টসদের মানে নিয়ে এসছে, গ্র্যান্ড চিলড্রেনদের নিয়ে এসছে, গ্র্যান্ড চিলড্রেনকে কোলে তুললাম, যেই হঠাৎ করে তুললাম আইদার ব্যাকে বা কাঁধে হঠাৎ করে চোট লাগে, এবার ওই পেনটা কিন্তু পারসিস্টেন্ট অনেক সময় থেকে যায়। আমরা ওটাকে নেগলেক্ট করে যে একটু আইস দিলাম বা মলম লাগালাম কিছু ব্যথার, ওই দিয়ে কমে গেল, ওইটা আবার ঘুরে ফিরে ঠিক আবার একটা ব্যথা নিয়ে ফেরত আসতে থাকে। তো এটাকে বলে রোটেটর কাফ টিয়ার। এই টাইপের ব্যাপারটা কিন্তু ফ্রোজেন শোল্ডার থেকে বেশি কমন হয় মোস্ট অফ দ্য টাইম। তো এই মাসেল টিয়ারটা আরও বেশি প্রবলেম্যাটিক দ্যান ফ্রোজেন শোল্ডার। কেন? কারণ ফ্রোজেন শোল্ডার সেলফ লিমিটিং, ওটা কিন্তু নিজের থেকে যদি কিছু নাও করা হয়, ফ্রোজেন শোল্ডার কিন্তু টাইমের সাথে সাথে নিজের থেকে ঠিক হতে পারে। আচ্ছা, কিন্তু ফ্রোজেন শোল্ডার কেন হয়? তো ফ্রোজেন শোল্ডারের অর্থ হলো যে একটা জাস্ট ব্যাগ মতো কল্পনা করুন যে আমরা শার্টটা পরে আছি, এই শার্টটা লুজ অ্যান্ড ল্যাক্স শার্ট। তো শোল্ডারের এরকম একটা লুজ অ্যান্ড ল্যাক্স মানে প্রত্যেকটা জয়েন্টেরই একটা ক্যাপসুল বলে একটা জিনিস হয়, যেটা একটা কাভারিং মতো, শার্টের মতো। তো এই শার্টটা ধরুন অনেক দিন ধরে পুরনো হয়ে গেছে, ক্রিম্প হয়ে গেছে, মানে কোনো একটা জায়গা টাইট হয়ে গেল, মানে এরিয়াটা ধরুন একদম ন্যারো হয়ে গেছে বা থিক হয়ে গেছে। তো সেটা হয় কি করে, এই প্রত্যেকটা ক্যাপসুলে কোলাজেন বলে একটা জিনিস থাকে। এই কোলাজেন জিনিসটা কারোর ডায়াবেটিস, কারোর থাইরয়েড, এগুলো হলে কোলাজেনগুলো একটু গ্লুকোজ দিয়ে পরিবর্তন হয়ে যায় ওর। ওই কোলাজেনটা কিন্তু অনেকটা টাফার দেন নর্মাল মাসেল টিস্যু। তো ওই কোলাজেনটা অ্যাকচুয়ালি কাঁধটাকে স্টিফ হতে অনেক হেল্প করে। তো তাদের ধীরে ধীরে করে কাঁধে যদি একটা পজিশনে তারা বেশিরভাগ রেখে দেয়, তাহলে কিন্তু কাঁধ স্টিফ হওয়ার খুব বেশি চান্স। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আপনাকে বলছি, কতবার আমরা দিনের মধ্যে হাতটাকে পুরো 360 ডিগ্রি উপর অব্দি কাঁধের কাজটা করি, মানে কাঁধের এই উপর অব্দি মোশনটা বেশিরভাগ সময় আমরা ইউজই করি না। এই যে আমাদের ভগবান দিয়েছে যে এতটা কাঁধের যে সুযোগটা দিয়েছে কাঁধটা পুরোটা উপর অব্দি করা, বেশিরভাগ সময় আমরা কাঁধে নিচে করেই কাজ চালিয়ে যাই। কাঁধে ব্যথা যদি উপরে তুলে কারোর ব্যথা হয়, প্রবলেম কি আছে, নিচে করে কাজটা চালিয়ে নিই, নিচে করে তো বেশিরভাগই কাজ আমাদের হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটা পারসিস্ট করাটাও কিন্তু আমাদের ফ্রোজেন শোল্ডারে একটা কারণ, যে আমরা পুরোটা ক্যাপসুলটাকে স্ট্রেচ করছি না, মাসেলটাকে স্ট্রেচ করছি না। সেটাই ধীরে ধীরে করে কোনো একটা ছোট ইনজুরি, যেটা আমি একটু আগে বললাম যে কারোর ধরুন কাঁধের এখানটায় ইমপিঞ্জমেন্ট বা মাসেল টিয়ার হয়েছে, সেই কাঁধটা ইউজ না করে করে ফ্রোজেন শোল্ডারের দিকে চলে যেতে পারে। এগুলোকে বলে সেকেন্ডারি ফ্রোজেন শোল্ডার, যেগুলো অন্য কারণের জন্য ফ্রোজেন শোল্ডার তার হয়ে গেছে, জাস্ট কাঁধটাকে ঠিকঠাকভাবে ইউজ না করার জন্য, একদম। তো এবার আসি এটা ট্রিটমেন্টে। তো ট্রিটমেন্টটা যেমন বললাম ইউজুয়ালি সেলফ লিমিটিং, নিজের থেকেই ঠিক হয়। এর ফেজ হয়, প্রথমে একটা ফেজে যেটা আর কি পুরো স্টিকিনেস হয়ে যায় ওখানটা, মানে কাঁধটা পুরো স্টিফ হয়ে যায়, তারপরে ধীরে ধীরে একটু আধটু মুভমেন্ট করতে পারবেন, তারপরে পুরো ফ্রি হয়ে গেল। এবার ডায়াবেটিসদের বারবার এই স্টেজগুলো রিপিট হতে থাকে, তারা বারবার ভুগতে থাকে ফ্রোজেন শোল্ডারে, মানে যাদের ডায়াবেটিস থাকে, একদম। তো এই ক্ষেত্রে তাদের সুগার কন্ট্রোলটা খুব বেশি জরুরি যদি ফ্রোজেন শোল্ডারে তারা ট্রিটমেন্ট করতে চায়। তাদের ইনজেকশনও যদি দেওয়া হয় ফ্রোজেন শোল্ডারের জন্য বা যে কোনো ট্রিটমেন্ট করা হয়, আবার তাদের ফেরত আসার কিন্তু চান্স আছে। ডায়াবেটিক পেশেন্ট যদি হয় সেক্ষেত্রে কি শুধু ফ্রোজেন শোল্ডার নাকি যে কোনো মাসেলেই স্টিফনেসটা বেড়ে যাবে? তো যে কোনো মাসেলেই তাদের কিন্তু কোলাজেন যেখানেই আছে তাদের কিন্তু গ্লাইকোসাইলেটেড কোলাজেন তৈরি হচ্ছে, তাদের ওই কোলাজেনটা স্টিফ হচ্ছে অটোমেটিক্যালি। ওই জন্য তাদের একটা ইনজুরি বা নয়িং পেন হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তাদের এই যে আমরা বলি টেনিস এলবো হয়েছে, রিস্টে পেন হয়েছে, কার্পাল টানেল হয়েছে, এই টাইপের বিভিন্ন প্রবলেম যেগুলো আমরা স্পোর্টস ইনজুরিতে নর্মালি ধরে রাখি, এই টাইপের প্রবলেমগুলো তাদের পারসিস্টেন্ট হয়ে থাকে।
এবার ফ্রোজেন শোল্ডারে ধরুন কাদের রেস্ট করে তাদের ট্রিটমেন্ট প্রথমটা শুরু হয়, যে রেস্ট একটু ইমোবিলাইজেশনে রাখা হলো এবং তার সাথে ওষুধ দেওয়া হলো যাতে ব্যথাটা কম হয়, কারণ খুব বেশি ব্যথা হয় প্রথম স্টেজে। তো সেই ব্যথাটা কম করার জন্য আমরা জেনারেলি ট্রিটমেন্ট করি, যাতে ফিজিওথেরাপিরও অনেকটা রোল থাকে। ফিজিওথেরাপি করে যে ব্যথাটা কম হলো, তারপরে আমরা ওই মাসেলটাকে এবার অ্যাক্টিভ করার চেষ্টা করি, ক্যাপসুলটাকে স্ট্রেচ করার চেষ্টা করি যতটা পারা যায়। বিভিন্ন ধরনের পেন্ডুলার, ওয়াল ক্রল, এই টাইপের স্ট্রেচিং এক্সারসাইজের দিকে আমরা যাই, আমি দেখেছি একদম। এবার তারপরে স্টেজ হলো ওই মাসেলটা স্ট্রেনদেনও করা, যেটা আমরা থেরাব্যান্ড বা বিভিন্ন রকম ব্যান্ড দিয়ে স্ট্রেচিং এর কথাটা বলে থাকি। আচ্ছা, অনেকে দেখেছি আল্ট্রাসাউন্ড থেরাপি করে, সেটা কি এফেক্টিভ? সেটা এফেক্টিভ। তো ফ্রোজেন শোল্ডার যখন হয়ে গেল, তাদের জেনারেলি ট্রিটমেন্টটা হয় 3টে ফেজে। তো যখন পেইনফুল আছে তাদের জেনারেলি আমরা ওষুধের দ্বারা, ফিজিক্যাল থেরাপি বা আল্ট্রাসনিক থেরাপি যেটা আপনি বললেন, এই টাইপের ট্রিটমেন্ট দিয়ে তাদের পেইনটা প্রথমে কম করা হয়। তারপরে তারা স্ট্রেচিং এক্সারসাইজ বা বিভিন্ন ধরনের পেন্ডুলার, ওয়াল ক্রলস, এই টাইপের এক্সারসাইজের দ্বারা তারা মাসেল স্ট্রেংথ এবং ক্যাপসুল স্ট্রেচিং এক্সারসাইজ কিন্তু তারা করার পরে নেক্সট স্টেজে হয় কি স্ট্রেংথ গেনিং, এবং ওটা রিকারেন্স যাতে না হয় আবার, তার জন্য একটা রেগুলার আমরা এক্সারসাইজের মধ্যে শিডিউল দিয়ে দেওয়া হয়। এই টাইপের এক্সারসাইজ কিন্তু তাদের করে যেতে হবে, না হলেই আবার ডায়াবেটিক্স বা এদের ক্ষেত্রে রিকারেন্স হওয়ার একটা খুব বেশি চান্স থাকে। অ্যাডভান্স কেসেসে কখনো কখনো ইঞ্জেকশনের দিকে আমাদের যেতে হয়, বা ইভেন মাইক্রোসার্জারির দিকেও কিন্তু ফ্রোজেন শোল্ডারের জন্য যেতে হতে পারে, যদি প্রচণ্ড ব্যথা হতে থাকছে এবং অন্যান্য ট্রিটমেন্ট কিন্তু কাজ করছে না, এবং তার সাথে ফ্রোজেন শোল্ডারের সাথে অন্য মাসেল টিয়ার বা কিছু হয়ে আছে, যার ক্ষেত্রে ধরুন মাসেলটা এতটাই টিয়ার আছে, সেটা যদি ট্রিট না করা হয় সার্জারির দ্বারা, সেটা আবার ফ্রোজেন শোল্ডারে পরে আবার রিকারেন্স হওয়ার চান্স থাকে। সেই ক্ষেত্রে একটা মাইক্রোসার্জারি ডেফিনেটিভ রোল থাকে এন্ড স্টেজে।